মুড়ি দিয়ে কখনো কি পোয়া পিঠে বানিয়েছেন? এভাবে মুড়ি দিয়ে একবার পোয়া পিঠে বানিয়ে দেখুন, স্বাদে গন্ধে ভরপুর। এই পোয়া পিঠেগুলো খেতে এত ভালো লাগবে, তো একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। আর হবে তো একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মুড়ি দিয়ে পোয়া পিঠে। তো মুড়ি দিয়ে এত সুন্দর পোয়া পিঠে বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে তো দুর্দান্ত হয়। এভাবে একবার পোয়া পিঠে বানিয়ে খেলে তো বারে বারে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পোয়া পিঠার জন্য এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কি মচমচে মুড়ি। তো আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও এই পিঠেটা বানাতে পারেন, মানে মুড়ি নরম হয়ে গেলে তো ফেলে দেওয়া হয়, তো সেই মুড়ি ফেলে না দিয়ে তো সেই মুড়ি দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর পোয়া পিঠে তৈরি করে নিতে পারবেন। আর এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই মুড়িটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে সব মুড়ি একেবারে হবে না, তো দুবার ধরে মুড়িটাকে গুঁড়ো করে নেব। তবে মুড়ি এতগুলো হলেও গুঁড়ো করলে কিন্তু অনেকটাই কমে যাবে। আর এবার আমি সমস্ত মুড়িগুলো খুব সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, মুড়িটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, আর যদি মিহি গুঁড়ো না হয় তো আপনারা একটা চালনি দিয়ে চেলে নেবেন। আর এবারে আমি এই গুঁড়ো করা মুড়িটা একটা বাটি মাপ করে নিয়ে নেব। তো এই কারণে বাটি মেপে নিচ্ছি যে পরের উপকরণগুলো আমি একই বাটি মেপে নেব, এতে করে বাড়িতে আপনাদের পিঠে করতে সুবিধা হবে। তো আপনারা কোনো চায়ের কাপ কিংবা এরকম বাটি মেপে তো সমস্ত উপকরণগুলো নেবেন, দেখবেন পোয়া পিঠেগুলোতে একেবারে পারফেক্ট হবে। আর দেখুন, এখানে আমি এক বাটি ভর্তি ভর্তি মুড়ি গুঁড়ো হয়েছে। আর এই গুঁড়ো করা মুড়িটা এখন আমি একটা বাটিতে করে নিয়ে নেব। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি, এক বাটি ময়দা, দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি। তো এখানে আপনারা গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবার আমি শুকনো উপকরণগুলো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আজকের আমি মিষ্টির জন্য চিনি দিয়েছি, তো আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। তবে চিনি দিয়ে পিঠেগুলো করলে পিঠেগুলো সাদা ধপধপ করবে, দেখতে ভালো লাগবে। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তবে দুধটা কিন্তু ঠান্ডা নয়, এটা গরুর দুধ নিয়েছি আর দুধটা উষ্ণ গরম আছে। তবে একেবারে ঠান্ডা দুধ দিয়ে গুললে হবে না, একটু উষ্ণ গরম দুধ দিয়ে এই পোয়া পিঠের ব্যাটার গুলে নিতে হবে। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে একান্ত দুধ না থাকে তো আপনারা একটু উষ্ণ গরম জল নেবেন, তো সেই জলে পোয়া পিঠের ব্যাটার গুলবেন। এতে করে পিঠেগুলো কিন্তু হবে একেবারে পারফেক্ট। তো অল্প অল্প করে দুধ দিয়ে তো ব্যাটারটাকে গুলে নিতে হবে। যেহেতু এখানে মুড়ি গুঁড়া আছে, তো মুড়ি গুঁড়োতে দুধের পরিমাণ একটু বেশিই লাগবে। তো দুধ কি জল যেটাই দেবেন একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখুন অনেকটাই টেনে গিয়েছে, তো আবারও দুধ দেব। তো দুধের মাপটা আমি বলছি না, অল্প অল্প করে দুধ দিয়ে তো ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবার আমি হাত দিয়ে মেখে নেব। তো প্রথমে ব্যাটারটা তো হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে যত ভালো করে মেশানো হবে তো পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে।
আর এবার আমি এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো যেহেতু এখানে সুজি দেওয়া আছে, তো একটু ঢাকা দিয়ে রাখলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো প্রায় আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো কত সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন সুজির মধ্যে যে দানা দানা ভাব সেটা আর থাকবে না, একদম এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো আবারও আমি দিয়ে দেব উষ্ণ গরম দুধ। তো যতবারই দুধ কিংবা জল দেবেন, তো উষ্ণ গরম দুধ কিংবা জল দিয়ে দিতে হবে। তো এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নেব। তো একটা ব্লেন্ডার দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন, দেখবেন ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ হবে। তো দেখুন দুধ দিয়ে তো ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই কীরকম ঘনত্বে রাখতে হবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো পোয়া পিঠের ব্যাটার খুব কিন্তু পাতলা হবে না, একটু ঘনই থাকবে। তো দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম ঘনত্বে রয়েছে। তো আজকের পোয়া পিঠের জন্য পিঠের ব্যাটারটা তো আমার একেবারে রেডি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তবে প্রথমে কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তো তারপর আমি সাদা তেলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা এরকম ছোট প্লেট। তো অনেকে আছে তো বলে যে পোয়া পিঠে গোল হতে চায় না, তো তাদেরকে বলছি আপনারা এরকম একটা ছোট প্লেট কিংবা কোনো টিফিন বাটির ঢাকাও নিয়ে নিতে পারেন। তাতে করে পোয়া পিঠেগুলো বানিয়ে দেখবেন, হবে তো একেবারে গোল গোল আর ফুলকো ফুলকো। আর এই প্লেটটাকে এখন একটু ভালো করে তেলের মধ্যে আমি গরম করে নেব। তো তেল আর প্লেটটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি প্লেটটা তেলের মধ্যে থেকে তুলে নেব। আর দেখুন প্লেটের মধ্যে অল্প একটু তেল কিন্তু রয়ে গিয়েছে। আর এবার আমি এই প্লেটের মধ্যে 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলের মধ্যে ছেড়ে দিয়ে আর উপর দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দিলে কিন্তু এই পোয়া পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দিতে লাগবে না। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ফুলে গিয়েছে দেখুন। তবে একটু তেল উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। তো পিঠেটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তো একটু এরকম হালকা লালচে করে ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পোয়া পিঠেটা। তো আবার একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিই একইভাবে। তো প্লেটের মধ্যে অল্প একটু তেল আমি নিয়ে নিলাম, আবারও ব্যাটার নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দেব। আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। এইভাবে করে দিলে খুব সুন্দরভাবে পোয়া পিঠেগুলো ফুলে যাবে। আর তো এইভাবে করলে প্লেট থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে। আর কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। তো আবার আমি একইভাবে আবার 1 হাতা ব্যাটার নিয়ে আর দিয়ে দেব। তো পোয়া পিঠে বাড়িতে আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন, হবে তো একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে আর জালিদার। আর দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর একেবারে গোল বলের মতো ফুলে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই পোয়া পিঠেগুলো। প্লেট থেকেও সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একেবারে ফুলকো ফুলকো হচ্ছে। তো পোয়া পিঠেগুলো আমি খুব বেশি ভাজছি না, একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করে তো আরো একটু ভেজে নেবেন। কত সুন্দর হচ্ছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে আজকের এই মুড়ির পোয়া পিঠেগুলো।
তো পোয়া পিঠে বাড়িতে যতবার হয় না কেন তো মন ভরে না। প্রায় বাড়িতে বেশিরভাগ গুড় দিয়ে পোয়া পিঠে বানানো হয়। তো একবার মুড়ি দিয়ে এইভাবে পোয়া পিঠে বানিয়ে দেখবেন, স্বাদে গন্ধে হবে ভরপুর। আর এই পোয়া পিঠেগুলোর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। আর প্রত্যেকটা পোয়া পিঠে কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এই একইভাবে করে বাকি সমস্ত পোয়া পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আজকের এই মুড়ির পোয়া পিঠেগুলো যেমন হয়েছে ফুলকো ফুলকো, তেমন নরম আর তুলতুলে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। আর এই মুড়ির পোয়া পিঠেগুলো তো স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম, দারুণ একটা সেন্ট হয় আর দারুণ টেস্টিও হয়। এভাবে একবার মুড়ি দিয়ে পোয়া পিঠে বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো মুড়ির পোয়া পিঠের টেস্ট কেমন হয়। তো আপনারা বাড়িতে একবার এভাবে পোয়া পিঠে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন একটা পোয়া পিঠে তো আপনাদেরকে কেটেও ভিতর থেকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। যদিও এখন পিঠেগুলো খুবই গরম আছে, তো দেখুন একেবারে হয়েছে ফুলকো ফুলকো আর জালিদার। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই মুড়ির পোয়া পিঠেগুলো। তো প্রত্যেকটা পোয়া পিঠে তো হয়েছে একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর ভিতর থেকে হয়েছে দেখুন একেবারে জালিদার। তো বন্ধুরা আজকের আমার এই মুড়ি দিয়ে পোয়া পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।